সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কই? যে সাউন্ড আছে, কথা বলছি তো। এই সবকিছু ক্লিয়ার? ভাইকে দেখতে পাচ্ছো? ভাইয়াকে সহ পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছো? আর কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো কিনা ভাইকে কমেন্টে জানিয়ে দাও। এবং কি অবস্থা বলো, ইয়ার ফাইনালের পর নিজের মধ্যে একটু পজিটিভ চেঞ্জ লক্ষ্য করা যায় কি? নিজের মধ্যে ফিরে আসার একটা তীব্র মনোভাব বোঝা যায় কি? যে আমি ইয়ার ফাইনাল যাই করেছি না কেন, লাস্ট এক বছর যাই করেছি না কেন, এখন যে আমি ঘুরে দাঁড়াতে পারবো, এই আত্মবিশ্বাস কি নিজের মধ্যে আসছে? এবং প্রতিদিন অল্প অল্প করে কি নিজেকে ইমপ্রুভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, নাকি আবার যে জায়গায় ছিলে সেই আস্থা করে সে অন্ধকারে ফিরে যাচ্ছ? কমেন্টে ভাইকে জানাও। ভাই আপনার আর্টিকেলটা পড়ছে, থ্যাংক ইউ। প্রি মেডিকেলের জিকে ইংলিশ ডেডিকেটেড ক্লাস শুরু হবে, রুটিন পেয়ে যাবে, আস্তে আস্তে হবে, এত তাড়াহুড়ায় কিছু নাই। আমি এমনভাবে প্রি মেডিকেল কোর্সটা ডিজাইন করেছি যাতে তোমরা নর্মাল পড়াশোনার পাশাপাশি প্রি মেডিকেলের ক্লাসগুলো করতে পারো, খুব বেশি প্যারা না হয়। পাশাপাশি এমন ভাবে চ্যাপ্টারগুলো সিলেক্ট করেছি যে 40টা ক্লাসে কোন কোন চ্যাপ্টার পড়াবো, যে তোমার সেকেন্ড ইয়ারে অনেক কিছু পড়া হয়ে যায়, পাশাপাশি ফার্স্ট ইয়ারে একটু রিভিশনও হয়ে যায়, বুঝছো? তো অনেক চিন্তা ভাবনা করে এরকম প্ল্যানিং করেছি আমি, যাতে খুব বেশি প্যারা না হয়, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ইফেক্টিভ হয়। তুমি যাতে পরীক্ষা দিতে পারো রেগুলার, তোমার যাতে রিভিশনও হয়, এবং যে টপিকটা আগে ভালো করে বুঝুনি ওইটাও যাতে একটু একটু পড়া হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস একটু বেশি হয়, 2.5 ঘন্টা হয় অনেক সময়, প্রাপ্য অনেক সময় 3 ঘন্টা নিয়ে নেয়। আমি তো আগের বার 3.5 ঘন্টা নিয়েছিলাম, জানি না, অনেক সময় বেশি হয়ে যায় ক্লাস। ভাই আপনার ক্লাস অনেকদিন পর করছে, আচ্ছা গুড। মানে এতদিন ক্লাস করো নাই, খুবই হতাশ হলাম। আচ্ছা, আমার আর্টিকেল ওই শাউন ভাই একটা পোস্ট দিছিল শিখবো জিতবোতে, আমি একটু কম এই পত্রিকা একটা লেখা লিখছিলাম যে অ্যাকচুয়ালি পড়াশোনা কি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? আমরা যে মনে করি পড়াশোনা করলে কিচ্ছু হবে না, পড়াশোনার কোনো ভ্যালু নাই, এই কথাটা কতটা যৌক্তিক? তোমার পড়াশোনায় মন বসে না, মনকে দাঁড় করায় পড়াও। হ্যাঁ, পড়তে হবে। ডিইউ এর জন্য জীববিজ্ঞান কতটুকু গুরুত্বপূর্ণ? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং ট্রাস্ট মি, জীববিজ্ঞান একটু ভালো করে পড়লে ডিইউ এ ইংলিশ থেকে জীববিজ্ঞানে ভালো মার্কস পাওয়া সম্ভব। আব্দুল্লাহ, আমি পড়ালেখায় পিছিয়ে গেছি। তোমাদের যে প্রথম লেকচারটা আমি নিয়েছিলাম উদ্ভিদসারী তত্ত্বের প্রথম লেকচারটা, ওই লেকচারে কিন্তু তুমি ইয়ার ফাইনালের পর কিভাবে ঘুরে দাঁড়াবে শিখতে একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখিয়েছিলাম। তুমি সেই ভিডিওটা অবশ্যই দেখবা, এই অনুযায়ী প্ল্যান করে নিবা। এই তোমাদের প্রি মেডিকেলের ক্লাস থাকে সপ্তাহে একটা অথবা দুইটা। তুমি নিজের স্বপ্নের জন্য একদিন 1 ঘন্টা 2 ঘন্টা কম ঘুমিয়ে 7 দিনের মধ্যে 2টা ক্লাস বা একটা ক্লাস করতে পারবা না? এই খুব বেশি প্যারা? খুব বেশি প্যারা না মাই স্টুডেন্ট, ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে দেখো 7 দিনে মাত্র 2টা ক্লাস অথবা একটা ক্লাস ইজিলি ম্যানেজ করা সম্ভব। বাট তোমাকে খুঁজতে হবে কোন জায়গায় তুমি টাইমটা নষ্ট করছো। একটু সাহস রাখতে হবে, ভয় পাইলে হবে না। আমরা যত চেষ্টাই করি কিছু না কিছু মিস হবেই, কিছু না কিছু সিস্টেম লস থাকবেই, এটা মেনে নিতে হবে। তুমি যে 100% সবকিছু ধারণ করতে পারবা এরকম পসিবল না, কিছু মিস হবে। নেক্সট টাইম এই মিস্টেক একটু কমানোর চেষ্টা করতে হবে। দ্যাটস অল অ্যাবাউট ট্রাইং ট্রাইং ট্রাইং। পড়া পড়লে ভুলে যাই, এটা আমিও ভুলে যাই, কমন সমস্যা। আমার কি করি বলতো, আমিও তো পড়া পড়লে ভুলে যাই, কিভাবে মনে রাখতে পারি পড়া? আচ্ছা, আমি সবসময় বলি যে ভুলে যাওয়া একটা ব্লেসিংস এর মধ্যে অন্যতম। কেন? তোমার জীবনে অনেক ঘটনাই ঘটে যেটা তুমি মনে রাখতে চাও না, খুবই অপ্রীতিকর ঘটনা, তাই না? ওগুলো ভুলে যেতে হয় সামনে আগাইতে হলে। আবার তোমার ধরো কারোর সাথে একটা আহ, বাজে অকারেন্স ঘটে গেল, তুমি যদি ওইটা না ভুলতা, তার সাথে জীবনে তুমি কথা বলতা না। সো ভুলে যে ইম্পর্টেন্ট লাইফে। সো ভুলে যাবা অন্য ঘটনা, পড়াশোনা তো ভুলে যাবা, ভুলে যাওয়া তো আর ফিল্টার করতে পারে না যে পড়াশোনা ভুলবো না অন্য কিছু ভুলে যাবো। এরকম তো আমাদের ইচ্ছা শক্তি দিয়ে আমরা ফিল্টার যে করতে পারি 100%, এরকম সম্ভব না। সো পড়াশোনা ভুলে যাবো, আমার আমিও ভুলে যাই, এতদিন পড়ে এতদিন পড়ানোর পর আমি এখনো ভুলে যাই। আর চেষ্টা করি মনে রাখার। সো যেগুলো মনে রাখা যাবে না সেগুলো ভুলে যাব, ভুলে গেলে চেষ্টা করবো না মনে করার। বাট যেগুলা মনে রাখতে হবে সেগুলো ভুলে যাওয়ার পর একটু চেষ্টা করবো মনে করার নতুন করে। ইটস অল অ্যাবাউট ট্রাইং ট্রাইং ট্রাইং। ট্রাই করতে থাকলে একসময় ইনশাল্লাহ তুমি ভালো করবাই, বুঝছো? এটাই লাইফ, এটাই, এইভাবে জীবন চলে। আমার অনেক গ্যাপ, আমি প্রি মেডিকেলে ভর্তি হয়নি, কোনো সমস্যা নেই।
একাডেমিকে ফোকাস করো, নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, বাসায় রাত 11টায় বেশি পড়তে দেয় না, ভালো তো। তুমি 11টার আগে সব পড়ে ফেলবা, 11টার পর আস্তে ধীরে ঘুমাই যাবা, 12টা বাজে ঘুমাইতে, একদম ভোরে 5টায় উঠে যাবা। তুমি যদি এইভাবে ওঠো, ভোর 5টা থেকে কলেজ যাওয়ার আগে পড়তে পারবা, কলেজ থেকে এসে পড়তে পারবা, আর ক্লাসের সময় একদম 100% মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, যাতে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায়। আচ্ছা, অফলাইন একটা প্রাইভেট শুরু করেছে। আচ্ছা, আমার কাছে মনে হয় তোমরা যারা শিক্ষতে আছো, কলেজের পাশাপাশি যদি শিক্ষাটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারো, আই ডোন্ট থিঙ্ক যে অফলাইন আলাদা করে টিউশন পড়ার দরকার আছে। তোমরা বলো তো এরকম দরকার আছে? আমরা কি তোমাদের বুঝাইতে পারি না জিনিসগুলা, যে অনলাইনে ক্লাসটা করলে শিক্ষার রুটিনটা যদি মেনটেন করি, পরীক্ষাগুলো যদি দেই, তাহলে ইনশাল্লাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ কলেজের পাশাপাশি। সেই ক্ষেত্রে থার্ড কোনো অপশনে সুইচ করার কি দরকার পড়ে তোমাদের, বলো তো? আচ্ছা, তুমি প্রি মেডিকেল কোর্সে ভর্তি হো না, আমাদের মেডিকেল কোর্সে ভর্তি হো, সমস্যা নেই, দরকার নেই, তাই না? অনেকেই বলছে দরকার নেই। সো আমার একটা পার্সোনাল ফিলোসফি ছিল, বুঝছো, যে এই যে সিস্টেমটা, পড়াশোনা আমি করছি, কলেজে যাচ্ছি, ক্লাস করছি, এই টোটাল সিস্টেমের একটা প্রধান অঙ্গ আছে না প্রত্যেকটা তন্ত্রের? যেমন ধরো রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটা? বৃক্ক, তাই না? স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক, তাই না? শ্বসনতন্ত্রের হচ্ছে ফুসফুস। প্রত্যেকটা সিস্টেমে একটা মেইন প্লেয়ার থাকে, একটা ফিল্মের তো মেইন হিরো থাকে। সো এই যে আমি যদি একটা ফিল্মের মতো কল্পনা করি, তোমার আশেপাশে যা ঘটছে, তোমার পড়াশোনা, কলেজ লাইফ, অনলাইন ক্লাস, আমি, তোমরা, টিভি, স্মার্ট বোর্ড, এই টোটাল সিস্টেমের মধ্যে, টোটাল ফিল্মের মধ্যে মেইন হিরোটাকে জানো? ইউ, তুমি হচ্ছে মেইন হিরো। সেই তুমি যদি তোমাকে সময় না দিতে পারো, নিজে নিজে না পড়তে পারো, তাহলে তো ভালো কখনো আশা করা যায় না। সো কলেজ পাশাপাশি একটা হেল্পিং হ্যান্ড আমরা রাখতে পারি, বাট শুধু হেল্পিং হ্যান্ডেই রাখলাম, এই যে প্রাইমারি জিনিস, প্রাথমিক বস্তুটা আমি, প্রাথমিক ব্যক্তি আমি, মেইন হিরো আমি, সেটা তো আমি বুঝছি না, সেইভাবে তো পড়ছি না আমি, তখন দেখবো সবকিছু হেফাজত লাগবে। So আমি আমার লাইফে অনেক মানুষ দেখেছি যারা 6-7টা টিউশন পড়ছে। কেন ইমাজিন 6-7টা টিউশন, সে নিজে পড়ার টাইম পায় না, হি ওয়াজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট, বাট এই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার কারণে সে আলটিমেটলি ওইরকম আসলে ফলাফল করতে পারেনি। কারণ ভাই তোমার নিজে পড়তে হবে, নিজে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে মাই স্টুডেন্টস, সকালে উঠতে পারি না। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমি তোমাকে বলি। দ্য পাথওয়ে টু হেভেন ফিলস লাইক হেল, দ্য পাথওয়ে টু হেল ফিলস লাইক হেভেন। কথার মানে বুঝছো? মানে স্বর্গ বা বেহেস্তের জায়গাটায় পৌঁছাইতে তোমার এমন কিছু অতিক্রম করতে হবে, তোমার কাছে মনে হবে জীবনটা দুর্বিষহ, জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আবার জাহান্নামে পৌঁছাইতে হলে যে পন্থা অবলম্বন করতে হয়, তোমার কাছে মনে হবে সেগুলো অসাধারণ, সেগুলো তো একটা আনন্দময় জিনিস। এটা রূপক করতে ব্যবহার করতে পারো, যে ভালো জিনিসে পৌঁছাইতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু পেইন, ইউ হ্যাভ টু গো থ্রু ফেইলুর, ইউ হ্যাভ এন্ডিউর অল দ্য পেইনস এন্ড পেইন অফ ফেইলুরস। তোমাকে ভালো কিছু পেতে হলে বোরিং জিনিসগুলো বারবার করে যেতে হবে। সকালে উঠে বোরিং, ডিসিপ্লিন মেনটেন করা বোরিং, আড্ডা না দেওয়া বোরিং, আই নো, আই ফিল ইট, গেম না খেলা বোরিং, সকালে একটু এক্সারসাইজ করা, দৌড়াদৌড়ি করা, ফোকাস করা, পড়াশোনায় ফোকাস করা, রেগুলার প্ল্যানিং করা, কি করবে না করবে, এগুলো বোরিং, ইট ফিলস বোরিং, বাট দিস বোরিং থিংস উইল মেক ইউ দ্য আলটিমেট চ্যাম্পিয়ন। সেই বোরিং জিনিসগুলো করতে করতে যখন এগুলো হ্যাবিটে পরিণত করবা, তখন দেখবা তোমাদের একটা আলাদা শক্তি আসতেছে, তুমি যাই পারতেছো, যাই চাচ্ছ তাই পেরে ফেলতেছো। বাট ওই বোর্ডমটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ওই কষ্টগুলোকে এন্ডিউর করতে হবে, দেন তুমি ভালো করবা। সেই কথা সবসময় মাথায় রাখবা, সকল ক্ষেত্রে, পড়াশোনা হোক, কাজের ক্ষেত্রে হোক, জীবনে চলার পথে হোক, পার্থিব জীবনে হোক, সব ক্ষেত্রে। ঠিক আছে, এই আজকে তো বেশি ফিলোসফিক্যাল কথাবার্তা বলে ফেলছি। লাইনটা লিখে দেন। আচ্ছা, এটা আমার লাইন না, এটা এটা মোটামুটি একটা বিখ্যাত লাইন।
বুঝছো? এটা মনে রাখবা, ঠিক আছে? স্যার প্রশ্ন ব্যাংক কোনটা কিনবো? আপাতত যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, আমাদের শিখর যে প্রশ্ন ব্যাংকটা আছে তোমার অ্যাপে দেওয়া আছে, সেটা পড়লে ইনাফ। আমি মনে হয় যে সবার জন্যই উন্মুক্ত করে দিয়েছিলাম প্রশ্ন ব্যাংকটা, তাই না? নট অনলি ফর প্রি মেডিকেল স্টুডেন্ট, সবার জন্যই। আপনার লেখাপড়ার রুটিনটা কেমন ছিল? আচ্ছা, আই ওয়াজ এ রোবট ইন কলেজ লাইফ। আমার বন্ধুরা আমাকে রোবট ডাকতো, অ্যান্ড আই লিটারালি মেনটেন ভেরি টাফ ডিসিপ্লিন লাইফ, ভেরি ভেরি টাইট লাইফ। বুঝছো? আমি 12টা পরে পড়তাম না, আমি সকালে ওঠার চেষ্টা করতাম, সকালে নামাজ পড়ার চেষ্টা করতাম, নামাজ পড়ে একটু পরে কলেজে যেতাম, কলেজ থেকে এসে দেন লাঞ্চ, অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল থাকতো, ল্যাব থাকতো, ল্যাবে যেতাম, ল্যাব থেকে এসে হালকা একটু রেস্ট নিতাম, রেস্ট নিয়ে একদম সন্ধ্যায় নামাজ পড়ে পড়তে বসে যেতাম 12টা পর্যন্ত। এরপরে স্টপ, পড়া কমপ্লিট হোক বা না হোক স্টপ। কলেজের রিসেসের টাইমটাতে চেষ্টা করতাম যা ক্লাসে পড়েছে সেগুলো রিক্যাপ করে ফেলার, রিসেসের টাইমে লাইব্রেরি থেকে 2-1 বই দেখে ফেলার। সো টাইমটা খুবই শর্ট, অ্যান্ড এই প্রসেসের মধ্যে যেতে যেতে পিপল কল্ড মি রোবট, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। অ্যান্ড আই হ্যাড টু মেনটেন ভেরিয়াস ক্লাবস। আমি বিভিন্ন ক্লাবে ইনভলভ ছিলাম নর্ডেমে, ইংলিশ ক্লাবে ছিলাম, নেচার স্টাডি ক্লাবে ছিলাম, ওই বিভিন্ন ক্লাবের পোস্ট হোল্ড করেছি। সো পড়াশোনা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ফ্যামিলিকে টাইম দেওয়া, আব্বুর সাথে কথা বলা, কানেকশন মেনটেন করা ঢাকা থেকে, সবকিছু মিলিয়ে আই হ্যাড টু অ্যাডপ্ট এ রোবোটিক লাইফস্টাইল। কারণ আমার কাছে এত লাক্সারি ছিল না, এত সময় ছিল না আমি অপচয় করব। আমি এখানে আড্ডা দিব, এই মেসেঞ্জারে চলে যাবো, এই ফেসবুকে চলে যাবো। ভেরি ভেরি মিনিমাল ফেসবুক ইউজ করেছি, অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ হয়ে গেছে আমি তেমন ফেসবুকে ঢুকিই নাই। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড, ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড। যার ফলে কি আমার লাইফটা কি, এইচএসসি লাইফটা খুব স্মুথ কেটেছে। আমার কোনোদিন এমন হয় না যে অনেক পড়া জমে গেছে, টেস্ট পরীক্ষা শেষ, আমার এইচএসসি সিলেবাস শেষ, পরে আমি অনেক রিল্যাক্সে পড়তে পারছি। বুঝছো? বললাম না, কষ্টের পর অবশ্যই ভালো কিছু আসবে। মাসে কয়বার বাড়ি যেতেন এটা বন্ধের উপর বন্ধের সাপেক্ষে ডিপেন্ডেন্ট। বন্ধ হলে বাড়ি আসতাম, না হলে ঢাকায় থাকতাম, ঠিক আছে? আর বাড়ি এসেও কি আমি শুধু সারাক্ষণ ঘোরাফেরা করতাম না, বাড়ি এসেও যাতে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, পড়াশোনার ফ্লো যাতে ব্রেক না হয়, বইয়ের সাথে খানিকটা সম্পর্ক রাখতাম। হ্যাঁ, অবশ্যই আনন্দ করতাম, অবশ্যই ঘোরাফেরা করতাম, বাট ওই যে 7 দিন 10 দিন যদি একদম বই থেকে দূরে থাকি, দেন বইয়ের সাথে কানেকশন তৈরি করতে আরো 7 দিন 10 দিন সময় চলে যায়। সো ভ্যাকেশন 10 দিন, তুমি কলেজে যাওয়ার পর আরো 10 দিন টাইম লেগে যায়, সিস্টেম লস 20 দিন হয়ে যায়। সো হিউজ লস। ভাইরে, ডাক্তারি কমপ্লিট করার জন্য বাইরের দেশে যেতে হয় না। তুমি যে মেডিকেল কলেজে ভর্তি হবে সেইখানে তুমি ডাক্তারি পরীক্ষা দিয়ে, প্রফেশনাল পরীক্ষাগুলো দিয়ে ডাক্তার হবা। আচ্ছা, অনেক কথাবার্তা বলছি তাই না? মেডিকেল ভার্সিটি প্রিপারেশন কি একসাথে নেওয়া উচিত? হ্যাঁ, ভেরি পসিবল। মেডিকেল ভার্সিটি, আমি বলি যে মেডিকেল প্রিপারেশন ভালো করে নিলে তার 70% ভার্সিটি প্রিপারেশন নেওয়া হয়ে যায়। তার যদি ম্যাথের বেসিক ভালো থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ফর্মুলা সে ভালো করে পারে, থিওরিগুলো পারে, তার ক্ষেত্রে 90% কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? ম্যাথের বেসিক্স ভালো থাকলে। আমার এইচএসসি ব্যাচ 16। আচ্ছা, আজকে কি আমি খেলে আড্ডাই দিব তোমাদের? অনেকে আমার প্রতি বিরক্ত হচ্ছে যে ভাই কি ভাই শুরু করছেন, আড্ডা দেওয়া শুরু করছেন। মানে আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো ইম্পর্টেন্ট লাইফে, পড়াশোনা যে ইম্পর্টেন্ট, পাশাপাশি কিছু কাউন্সিলিং করা, কিছু জিনিস নিয়ে ক্লিয়ার থট রাখা, এটা ইম্পর্টেন্ট। যাক ভাই, তোমরা গালাগালি শুরু করার আগে কমেন্টে, বা মন খারাপ শুরু করার আগে আমি পড়াশোনায় চলে যাই, ঠিক আছে? তাহলে অনেকক্ষণ কথা বললাম, হোপফুলি তোমরা এই কথাগুলো থেকে কিছু হলো শিখতে পেরেছো, তাই তো? দেখি জানাও। বাহ, একজন বলছে গাজী আলিম, মানে সে 2টা বইকে মিক্স করে ফেলছে, গাজী আজমল স্যার আর আলিম স্যার, সে বলছে গাজী আলিম। চলো পড়াশোনা করি, চলো পড়াশোনা করি। আমি কমেন্ট অফ করে দিচ্ছি, এখন পড়াশোনা করবো। ওকে, সো বিফোর স্টার্টিং আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসটা মনে হয় রেকর্ডের দিয়েছিলাম তোমাদের, তাই না? সেই ক্লাস নিয়ে আলোচনা করি। আমরা কয়েকটা ক্লাস নিয়েছি, আজকে প্রবাবলি লেকচার কত? আজকে হচ্ছে তোমার লেকচার 5। 4টা লেকচার চলে গিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লেকচারে আমরা খনিজ লবণ পরিশোষণ পড়েছি, খনিজ লবণের সক্রিয় পরিশোষণ পদ্ধতিগুলো পড়েছি, লুন্ডেগর মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, দেন হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। নিষ্ক্রিয় মতবাদগুলোর মধ্যে ছিল ব্যাপক প্রবাহ, ব্যাপন, আয়ন বিনিময়
এবং ডোনান্স ইকুইলিব্রিয়াম বা ডোনান্স সাম্যাবস্থা। আমরা খনিজ লবণ পরিশোষণের প্রভাবকগুলো সম্পর্কে জেনেছি। আমরা প্রস্বেদন কাকে বলে সেটা জেনেছি। প্রস্বেদনের প্রকারভেদ কি কি আছে, প্রস্বেদনের মেইন মেকানিজম কি সেটা জেনেছি। প্রস্বেদনের প্রভাবক পড়েছি, রাইট? প্রস্বেদনের উপকারিতা কি সেটা পড়েছি। 4 নম্বর লেকচারে আমরা সালোক সংশ্লেষণ শুরু করেছিলাম। আমরা সেই বাচ্চাকাল থেকে পড়ে আসছি যে সালোক সংশ্লেষণে 2টা পর্যায় আছে, একটা আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়ে শর্করাটা বানানোর জন্য যে র মেটেরিয়ালস গুলো দরকার, যে আত্তীকরণ শক্তি দরকার, এটিপি ও NADPH মানে রিডিউসড বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট আর এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই দুইটা জিনিসকে বলা হয় আত্তীকরণ শক্তি। এই দুইটা জিনিস তৈরি হয় কোথায়? আলোক পর্যায়ে। এটা হচ্ছে কি আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি। আর এদেরকে বানাতে হলে, বানানোর জন্য দরকার হচ্ছে পানি, কারণ পানিকে ভেঙেই পাবো H+, পাবো ইলেকট্রন। এই ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্য দিয়ে যেতে যেতে তৈরি করবে এটিপি। কিভাবে? উচ্চ শক্তির বলয় থেকে নিম্ন শক্তির বলয়ে যখন ইলেকট্রন জাম্প ডাউন করে, তোমরা খুব ভালো করে জানো, তখন ইলেকট্রন এক্সট্রা এনার্জি রেডিয়েট করে। সেই এক্সট্রা এনার্জি রেডিয়েট করার ফর্মটা হচ্ছে এটিপি। সেই এটিপি রূপে আমরা ফর্মটা পাই, উদ্ভিদে চলে আসে। ঠিক আছে? আর যে H+টা আছে, এইটা NADP, এটাকে বিজারিত করে NADP রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে তৈরি করে NADPH H+ বা বিজারিত NADP। ঠিক আছে? পাশাপাশি তৈরি হয় অক্সিজেন। এখন এই যে পানিকে ভাঙতে হচ্ছে, ভাঙতে শক্তি দরকার না? অবভিয়াসলি শক্তি দরকার। এই পানিকে ভাঙার জন্য শক্তির দরকার। সেই শক্তি আসে ফোটনের মাধ্যমে। ফোটনটা আমরা কোথায় পাই? পৃথিবীর সকল শক্তির উৎসকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন সৌর শক্তিকে। ঠিক আছে? সেই সূর্যের আলো থেকে ফোটনটা আসে, পানিকে ভাঙে, যেটাকে আমরা বলি ফটোলাইসিস অফ ওয়াটার। এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। এই টোটাল প্রক্রিয়ার নাম কি? ফটোলাইসিস, আলোর সাহায্যে ভাঙন। ঠিক আছে? আর এই যে এটিপি তৈরি হয়, এটা কেন তৈরি হয়? এডিপির সাথে অ্যাডিনোসিন ডাই মানে 2টা ফসফেট যুক্ত থাকে, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়, এই ট্রাইফসফেট তৈরি হয়। এটাও এই পানির সালোক বিভাজনের ফলে ইলেকট্রন যে চেইনে চেনে যাচ্ছে, এর ফলে তৈরি হচ্ছে। সো এখানে আলোর দরকার আছে, আলোর উপস্থিতিতে এখানে ফসফেট যুক্ত হচ্ছে। তোমরা বাচ্চাকালে পড়ে এসেছো, ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশনে যেহেতু লাইটের দরকার হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। এই যে ভাইয়া আলো আসতেছে, আলোকে রিসিভ করছি, আলোকে দিয়ে আলোর শক্তিটা ব্যবহার করে আমরা পানিকে ভাঙছি, এখানে আয়ন দরকার, ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আমরা দেখেছি। আর এই যে আলোটাকে রিসিভ করা, আলোর শক্তিটাকে বের করা, প্রসেসিং করা, ইলেকট্রনটাকে বিভিন্ন চেইনে চেনে নেওয়ার জন্য কি দরকার? একটা ফটো সিস্টেম দরকার, যেখানে লাইট প্রসেসিং করতে পারবো আমরা। ফটো সিস্টেম, এই টোটাল জিনিসের জন্য দরকার ফটো সিস্টেম। কি লাগবে? এইগুলোর জন্য লাগবে ফটো সিস্টেম। খেয়াল করে দেখো, আমরা বিগত ক্লাসে পড়েছি এই ফটো সিস্টেম 2 প্রকার, ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2। রোল 1 এবং রোল 2 এর এক্সাম্পল দিয়ে বলেছিলাম। এই ফটো সিস্টেম 1 P700, ফটো সিস্টেম 2 রোল 2 নাম্বার কম P680। মনে পড়ে কিনা খেয়াল করো, আমি রিক্যাপ করছি কত ক্লাস। এই P680 হচ্ছে সব থেকে শক্তিশালী অক্সিডেন্ট, বিজারক। ঠিক আছে? ওকে, এই ফসফোরাইলেশন আবার 2টা পদ্ধতিতে হয়েছে। একটা হচ্ছে চক্রীয়, আর একটা কি অচক্রীয়, তাই না? এই ফসফোরাইলেশনের মধ্যে কি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রন একটা চেইন থেকে আরেকটা চেইনে জাম্প করে, এই জাম্প করতে করতে সে এটিপি তৈরি করে। আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে NADP রিডাক্টেজ থাকার কারণে এটা NADPH2 দ্যাট ইজ বিজারিত NADP তৈরি করে। ঠিক আছে? এই যে একটা ফটো সিস্টেম, এটার 3টা অংশ আছে। 3টা অংশ, একটা হচ্ছে আলোক শোষণ অংশ, একটা বিক্রিয়া কেন্দ্র,
বিক্রিয়া কেন্দ্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম এই চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন টোটাল জিনিসটা তোমার প্রত্যেকটা চেইন টু চেইন মুখস্থ করার দরকার নাই। আমি একটা সরল রূপে বইয়েরটা থেকে সরল রূপে সুন্দর করে লিখে দিয়েছিলাম সেটা পড়ার জন্য। তোমরা কি আমার কথা থেকে বিগত ক্লাসটা একটু রিক্যাপ করতে পেরেছো? লেট মি নো। আমাকে একটু জানাও তো যে ভাই রিক্যাপ করতে পেরেছি, গত ক্লাসটা করেছিলাম। গুড। ডিবেট ক্লাব, হ্যাঁ ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট ইউ ক্যান জয়েন ডিবেট ক্লাব। ক্লোরোফিলের রাসায়নিক সংকেত লাগবে না, শুধু শুধু দুষ্টুমি করো না। ভাই 30 আগস্টে প্রি টেস্ট চলে আসছে। হাই হাই, কি বলে এগুলো? আমি কিন্তু গত ক্লাসে বলে দিয়েছি ক্লোরোফিল, জেন্থোফিল, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ভাই ক্যারোটিনয়েডস, এগুলো তোমার দরকার নাই, এগুলো ফর্মুলা পড়া দরকার নাই, এগুলা পড়ে মাথা জ্যাম করো না, ঠিক আছে? গত ক্লাস না করে এটা করলে বুঝবা, এতটুকু যদি বুঝো তাহলে আজকের বাকি পড়াটা বুঝবা। বাট গত ক্লাস করতে হয়, তোমরা কেন ক্লাস করো না আমি এটা বুঝি না। তুমি কি জানো মানে তোমার যে ডাউনফল, খুব ভালো করে শোনো, অনেক তো আদর করে কথাবার্তা বলি, বাট তোমার যে ডাউনফল, তোমার যে অধপতন, তুমি যে তোমার আব্বু আমাকে হতাশ করছো খারাপ রেজাল্ট দিয়ে, তুমি নিজেকে হতাশ করছো, নিজে ছোট বানাচ্ছ, আয়নায় দেখলে মনে হয় ধুর এত বাজে স্টুডেন্ট আমি। এটা মেইন কারণ কি জানো? তোমার এরকম বেখেয়ালিপনা, ক্লাসে গুরুত্ব দাও না, ধর ক্লাস পরে করে নিবো, ক্লাস করলে আর এমন কি, এই এমন কি করতে করতে তুমি একদম আস্থা করে চলে যাচ্ছ। সো ভাই এখনো বলছি প্লিজ বি সিরিয়াস, আদারওয়াইজ চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে তোমার। এইচএস চ্যাপ্টার খুব ফাস্ট এবং খুব নিষ্ঠুর। নো ওয়ান উইল কেয়ার অ্যাবাউট ইউ, কেউ কেয়ার করবে না তোমাকে নিয়ে, এটাই হার্শ ট্রুথ। তোমার জন্য কেউ থেমে থাকবে না, তোমার যে সবথেকে ক্লোজেস্ট ফ্রেন্ড সেও তোমার জন্য থেমে থাকবে না, সেও ভালো করে পড়বে, সে বিভিন্ন ভার্সিটিতে চান্স পাবে, সে বোর্ডে ভালো করবে, তোমার জন্য থেমে থাকবে না। আরেকটা জিনিস, তোমরা বলো এই ভালো লাগে না সেই ভালো লাগে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তোমার কি ভালো লাগে বা তোমার কি ভালো লাগে না, এটা কি কিচ্ছু আসে যায়? এটা কি কিছুটা চেঞ্জ করবে এইচএসসি লাইফের টাইম ফ্রেমটা? টাইমটাকে বাড়ায় দিবে? পরীক্ষার রুটিন যারা বানাবে তাদের কাছে ম্যাটার করে? যারা অ্যাডমিশনের প্রশ্ন বানাবে, বোর্ডের প্রশ্ন বানাবে, তাদের কাছে ম্যাটার করে? যারা বই লেখে তাদের কাছে ম্যাটার করবে? কিছুই ম্যাটার করে না। তোমার ভালো লাগলো বা না লাগলো, পড়াশোনার কিচ্ছু ক্ষতি নাই, কিচ্ছু যায় আসে না। সো নিজের প্রয়োজনের তাগিদে কাজগুলোকে ভালো লাগাইতে হয়। হিউম্যান নেচার হচ্ছে কাজ না করা, পড়াশোনা না করা, কিচ্ছু না করা, তাদের এটা ভালো লাগে। অযথা সময় নষ্ট করা, বাজে কাজ করা, দ্যাটস হিউম্যান নেচার, নফস। সো ভালো কাজ তোমার ভালো লাগলো বা না লাগলো কারো কিচ্ছু আসে যায় না। ইউ আর দ্য আলটিমেট লুজার, আই এম দ্য আলটিমেট লুজার যদি আমি এটাকে ভালো না লাগাইতে পারি, যদি আমি সেটার মধ্যে ক্যারি অন না করতে পারি। বুঝছো? তোমাদের অনেক অনেক, তোমরা প্রায় 2025 থেকে আমার সাথে আছো, এসএসসি 25-এ তোমাদের পড়াইছি, এইচএসসি 27, কন্টিনিউয়াসলি 3টা বছর তোমাদের নানান কথাবার্তা আমি বলে যাচ্ছে, বা এইচএসসি যারা যুক্ত হয়েছে 1 বছর নানান কথাবার্তা বলে যাচ্ছে। বাট এর পরেও তোমার যদি কিছু উন্নতি না হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হ্যাঁ আমি হয়তো একটু আপসেট হব যে আমার স্টুডেন্ট হয়তো ভালো করতে পারে নাই, আমি এত খুব মন থেকে চাই তোমরা ভালো করো, বাট তুমি যদি খারাপ রেজাল্ট করো, আমার এত কথা বলার পরেও, এত কিছু পড়িয়ে দেওয়ার পরেও, পড়াশোনার বাইরে এত মোটিভেশন দেওয়ার পরেও, এত এক্সট্রা এফোর্ট দেওয়ার পরে আমার এন্ড থেকে, আমার তো কষ্ট হবে খানিকটা, কিন্তু আমার কি কিচ্ছু যায় আসে? আমার এই ছোট্ট জীবনে প্রাপ্তির জায়গায় কিচ্ছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। অন্য ভাইদের কিছু যায় আসে? যায় আসে না। তোমার টিচারদের কিছু যায় আসে? যায় আসে না। যায় আসে কার রে ভাই? তোমার যায় আসে, তোমার আব্বু আম্মুর যায় আসে। সেইভাবে না ভাবলে তো হবে না। আমাদের এই ভাবনাগুলো আসে, বুঝছো? বাট ভাবনাগুলো আসতেছে অনেক লেট হয়ে যায়, অনেক লেট হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি দ্যার ইজ নো ওয়ে ব্যাকওয়ার্ড। আমরা আবার ফিরে আসতে পারি না, যেটা চলে যায় চলে যায়। আমি যে কথাগুলো বললাম হয়তো খারাপ লাগছে, ভাই এত কঠিন করে বললো, বাট কঠোর করে বললি না রে ভাই, একদম বাস্তবতা বললাম। তুমি এই জিনিসগুলো প্রসেস করে এগুলো ভাবো,
এখন না ভাবলে পরবর্তীতে কান্নাকাটি করে লাভ নাই। সো অজুহাত দিলে অনেক দিতে পারো, হ্যাঁ অনলাইনে ভালো লাগে না, ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারি না। এই যে মনোযোগ ধরে রাখতে পারো না, কার দোষ? ইয়োর ইয়োর ফল্ট। তুমি ফোকাস রাখতে পারো না, তুমি খুব ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। সবাই এক্সকিউজ দিও না। তুমি এক্সকিউজ দিতে পারো, বাট ধরো তুমি রেজাল্ট খারাপ করে আমাকে এক্সকিউজের একটা বই দিয়ে গেলে যে ভাই এই কারণে রেজাল্ট খারাপ করেছি, ডাজ ইট ম্যাটার? নো, ইট ডাজন্ট। রেজাল্ট হয়ে গেলে হয়ে গেছে, এখানে তোমার এক্সকিউজে কেউ পড়বে না। দ্য ওয়ার্ল্ড ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট, কিচ্ছু কেয়ার করে না। এই যে আমার ঘটনা 1 বছর আগে মাইলস্টোন কলেজে একটা ট্র্যাজেডি হয়েছে, এটা আমার এখনো খুবই কষ্ট হয় যখন আমার মনে পড়ে। বাট পৃথিবী কি থেমে আছে? থেমে নাই। যার গেছে, যার ক্ষতি হয়েছে সে বুঝে, তার প্যারেন্টস বুঝে। সো পৃথিবীটা এরকম, তোমার যখন একটা খারাপ রেজাল্ট হবে তুমি বুঝবা, তুমি ফিল করবা, তুমি সাফার করবা, তোমার প্যারেন্টস সাফার করবে, নো ওয়ান অ্যারাউন্ড ইউ উইল সাফার। হ্যাঁ, পড়াবো, ঠিক আছে, আমরা পড়ায় ফিরে যাই। কিন্তু এই যে তোমরা যেগুলো বলো এরপর অনেক কিছু বলতে হয়, বাট আমি জানি এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা খুব ভালো করে পড়াশোনা করে, তাদের কাছে এই জিনিসগুলো অতিরঞ্জন মনে হচ্ছে, ভাই এগুলো কেন বলছেন। বাট কিছু সময় একটু সহনশীলতা দেখাবো আমরা। হয়তো তোমার জন্য এই কথাগুলো প্রয়োজন না, তুমি হয়তো ভালো স্টুডেন্ট, আমার থেকে ভালো করে পড়াশোনা করো, এন্ড আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। বাট যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য এই কথাগুলো বলতে হয়। বাট আমার এক স্যার ছিলেন, স্যার সবসময় বলতো তোমার সিলেবাস শেষ করতে গিয়ে, তোমাকে ভালো করে পড়াতে গিয়ে আমার যদি এক্সট্রা ক্লাস নিতে হয়, আমার যদি রাত একটা এখানে ক্লাস রেকর্ড করে দিতে হয়, আই উইল ডু ইট ফর ইউ। সো কোনো প্যারা নাই, তুমি টেনশনে নিবা না যে ভাইয়ার ক্লাস করছি বুঝবো না পড়া, বা ভাইয়া আমাকে পড়াটা ভালো করে শেষ করে দেবে, এটা টেনশনের কারণ নেই। ইটস মাই রেসপন্সিবিলিটি ইনশাআল্লাহ। ঠিক আছে? না চক্রীয় চিত্র লাগবে না, মাই ডিয়ার স্টুডেন্টস, মারুফ চিত্র লাগবে না। সেক্ষেত্রে তুমি জাস্ট ফ্লো চার্ট আমি যেটা আমার ক্লাসে দেখিয়েছি এটা আঁকলেই হবে, ইনাফ, মোর দেন ইনাফ। আচ্ছা চলো, আজকে আমরা কি কি পড়বো এখানে চলে যাই। আজকে আমাদের পড়ার টপিক অনেকগুলা, আমি চেষ্টা করবো অল্প অল্প করে, বিশাল বড় চক্র আছে, সাইকেল আছে, এগুলো আমার মতো করে বোঝাবো। আমি আগামী 45 মিনিট কোনো কমেন্ট অন করব না, আমি খুব স্মুথলি পড়াবো। তোমরা বিসমিল্লাহ বলে আগামী 45 মিনিট একদম তীব্র ফোকাস ওয়েতে ভাইয়ের কথাগুলো শুনবা। ঠিক আছে? চলো, সালোক সংশ্লেষণ আলোক নিরপেক্ষ অধ্যায়, যেটাকে আমরা অন্ধকার অধ্যায় বলতে পারি, আমরা সেটা আজকে পড়বো ভালো করে, বা অন্ধকার অধ্যায়, অন্ধকার পর্যায়। ঠিক আছে? ওকে, এই অন্ধকার পর্যায়ের বিভিন্ন ভাবে বিভিন্ন জন ওয়ে আউটটা বের করেছেন, যে অন্ধকার পর্যায়টা কিভাবে হয়, এই চক্রটা কিভাবে সম্পন্ন হয়। এই ওয়ে আউট বের করার পর 3টা চক্র পাওয়া গিয়েছে, 3টা চক্র পাওয়া গিয়েছে। এর মধ্যে একটাকে আমরা বলছি C3 সাইকেল বা C3 চক্র, একটা C4 চক্র, একটা হচ্ছে CAM বা ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। প্রত্যেকটির আলাদা আলাদা নাম আছে, যেমন C3 চক্রকে বলা হয় ক্যালভিন বেশাম চক্র। C4 চক্র অপর নাম, তুমি আগে থেকে পড়ে আসছো, বাচ্চাকালে এগুলো পড়া কমন জিনিস, হ্যাচ এন্ড স্ল্যাক চক্র। তোমাদের মনে হয় জীবনী শক্তি আমি পড়াইছিলাম এসএসসি তে, চ্যাপ্টার 4 মনে করে দেখো, হ্যাচ এন্ড স্ল্যাক চক্র। ঠিক আছে? আমরা দেখেছি বিভিন্ন প্রক্রিয়ার সাথে প্রভাবক রিলেটেড, কোনো কিছুর সাথে এটা বাড়ে কমে বাড়ে কমে এটা হয়। সো এই প্রভাবক নিয়ে আলোচনা করবো আমরা, সালোক সংশ্লেষণ প্রভাবক কি কি আছে, কোনটার সাথে সমানুপাতিক, কোনটার সাথে ব্যস্তানুপাতিক, কোনটা হলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়, কোনটা হলে কমে যায়। দেন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এখানে আমরা পড়বো লিমিটিং ফ্যাক্টর। তোমরা যারা আগে পড়েছো হয়তো অনেক কঠিন লেগেছে, বাট আমি একটা এক্সাম্পল দিয়ে একদম সহজ করে দিব। দেন সালোক সংশ্লেষণের গুরুত্ব, যেটা সমাজ বিজ্ঞানের প্রশ্ন, তুমি বাচ্চাকাল থেকেই জানো সালোক সংশ্লেষণের গুরুত্ব কি, তাই না? সালোক সংশ্লেষণের গুরুত্ব আমরা পড়বো, সমস্যা নেই। সো লেটস মুভ অন। আচ্ছা, আলোক নিরপেক্ষ অধ্যায়। কেন আলোক নিরপেক্ষ অধ্যায়? কারণ এটা আলোর প্রত্যক্ষ প্রয়োজন নাই, আলোর প্রয়োজন ছিল পানিকে ভেঙে ফটোলাইসিস করে এটিপি এনএডিপিএস2 পাওয়া পর্যন্ত। যখনই আমরা এটিপি এবং এনএডিপিএস2 পেয়ে গেছি, তখন আমাদের মেইন টার্গেট হয়েছে এই এটিপি এবং এনএডিপিএস2 কে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করা। কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করতে হলে আমার কিন্তু লাইট বা আলোর দরকার নেই, ফোটনের দরকার নেই। দ্যাট মিনস এইটা ডিরেক্টলি আলোর সাথে নির্ভরশীল না, প্রত্যক্ষ কানেকশন নেই। কি হচ্ছে এখানে? আলোক নিরপেক্ষ অধ্যায়ে তৈরি হওয়া এটিপি, আলোক পর্যায়ে তৈরি হওয়া এটিপি এবং এনএডিপিএস2 ব্যবহৃত হয়ে
কার্বনের বিজারণ হচ্ছে, কার্বনের বিজারণ হয়ে কার্বোহাইড্রেট, সব থেকে সরলতম কার্বোহাইড্রেট, সরল শর্করা, সেটা হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। ঠিক আছে মেডিকেল স্টুডেন্টস, গ্রেট। এখন এটা আমরা বললাম তিনটা স্বীকৃত পথ আছে, ক্যালভিন চক্র যার নাম C3 চক্র। এখন তোমরা তো আমার থেকে বেটার জানো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু মনে মনে বলার চেষ্টা করবা, আমি না শুনি তোমার কথা, তুমি যাতে শোনো, জোরে জোরে বলার চেষ্টা করবা। এই C3 বলা হয় কারণ এই ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ, যে কথাগুলো লিখবো, যে কথাগুলো বলবো, সেই কথাগুলাই পরীক্ষায় আসবে, সেই কথাগুলাই তুমি ভর্তি পরীক্ষা পাবে ইনশাআল্লাহ। এই প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3PGA, মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর বলছি ক্লাসটা কিন্তু আমি 1.5 ঘন্টার বেশি নিব, হ্যাঁ ইনশাআল্লাহ। সো ওহে প্রিপারেশন নিয়ে রাখো। আর C4 চক্রে, হ্যাচেনস্লেক চক্রে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, তার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই হ্যাচেনস্লেক চক্র অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ, এর মধ্যে 2টা কার্বক্সিলিক মূলক থাকে। কয়টা? 2টা। যার ফলে হ্যাচেনস্লেক চক্রকে বলা হয় ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, কারণ 2টা কার্বক্সিলিক মূলক আছে। ঠিক আছে, 2টা যেহেতু আছে, ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আবার হ্যাচেনস্লেক চক্রে দেখবা কার্বন ডাইঅক্সাইড অবমুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড অবমুক্ত হচ্ছে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড অবমুক্ত হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে যায় জানো? এই কার্বন ডাইঅক্সাইডটা চলে যায় C3 চক্রে। C3 চক্রে গিয়ে C3 চক্রকে হেল্প করে। তাই হ্যাচেনস্লেক চক্রের আরেকটা নাম হচ্ছে কোঅপারেটিভ চক্র, মানে কোঅপারেট করছে। হ্যাঁ, কোঅপারেটিভ চক্র। আর ক্যাম্প প্রক্রিয়াটা বেসিকলি হয় যে মরুজ উদ্ভিদ আছে, এই মরুজ উদ্ভিদে ক্যাম্প প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এইটার ডিটেলস আলোচনা আমাদের এখানে নেই, আমরা পড়বো না। কেউ যদি ভবিষ্যতে দ্য লিপস্টিক সায়েন্স, দ্যাট ইজ বোটানি পড়ো, তখন এটা সে জানবে। যা লিখছি এইগুলাই ভর্তি পরীক্ষা আসবে, এইগুলো এমসিকিউ আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা কয়েকটা জিনিস নিয়ে আগে আলোচনা করে নেই। প্রথমে একটা অ্যানাটমি নিয়ে আলোচনা করি, তারপর আমি কিছু শর্টকাট বলবো, তারপর আমরা ওইখানে চলে যাব। এখানে একটা আছে ক্র্যানজ অ্যানাটমি, এটা জিনিসটা কি? আমরা বইটা পড়তে গিয়ে ক্লোরোপ্লাস্টের মধ্যে 2 ধরনের টিস্যু দেখবো, একটা হচ্ছে বান্ডেল সিথ, আরেকটা হচ্ছে মেসোফিল টিস্যু। কি টিস্যু? মেসোফিল টিস্যু। এই বান্ডেল সিথ এবং মেসোফিল টিস্যুর একত্রে যে অবস্থান, এটা যে একটা অঙ্গ সংস্থান বিদ্যা, এই অঙ্গ সংস্থানটাকে বলা হয় ক্র্যানজ অ্যানাটমি। কি হয় আমি এভাবে মনে রাখতাম, আমার একটু প্যাস লাগতো, এভাবে মনে রাখতাম কি জানো? ভ বতে ছিল বান্ডেল সিথ, আর ভতে ছিল ভেতরে। মানে যে অ্যানাটমিতে, যে স্ট্রাকচারে বান্ডেল সিথ ভেতরে থাকতো এবং তাকে ঘিরে বান্ডেল সিথের আশেপাশে কি থাকতো? বান্ডেল সিথের আশেপাশে থাকতো মেসোফিল টিস্যু। এই যে মেসোফিল, এগুলো ধর মেসোফিল। সেই অ্যানাটমিটাকে বলা হয়তো ক্র্যানজ অ্যানাটমি। এটা শুধুমাত্র থাকতো C4 এর, কারণ C4 চক্র সম্পন্ন হওয়ার জন্য বান্ডেল সিথেরও দরকার ছিল, পাশাপাশি মেসোফিলের দরকার আছে। বান্ডেল সিথ কই থাকবে? ভিতরে। ভ ক্লিয়ার? এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, তাহলে বান্ডেল সিথকে ঘিরে মেসোফিল টিস্যুর যে অবস্থান, এই যে একটা বিশেষ বলয়, সেটাকে বলা হয় ক্র্যানজ অ্যানাটমি। বানানটা খেয়াল করবে, ক্র্যানজ অ্যানাটমি। ঠিক আছে, গুড। তারপর কিছু শর্টকাট আলোচনা করব। তুমি দেখবে এখানে এনজাইমের খেলাধুলা, প্রচুর এনজাইমের নাম। এখন তুমি এনজাইমের নাম কে মনে করবা? তোমাদের কোর্স রসায়ন প্রবলি ইউসা পড়াইছে, ওখানে ইউসা পড়ানোর কথা এনজাইমগুলা। আমি একটু এই চ্যাপ্টারে যে এনজাইমগুলো লাগবে, সেই এনজাইমগুলো শর্টকাট বলে দিচ্ছি, তুমি কিভাবে লিখতে পারো, এনজাইমগুলোর নাম সহজ করে মনে রাখতে পারো, সেটা দেখো। আমি শুরু করছি কাইনেজ নামক একটা এনজাইম দিয়ে। কাইনেজ, এই কাইনেজ এনজাইমের কাজ কি মাই স্টুডেন্টস?
কাইনেজ এনজাইমের কাজ হচ্ছে তুমি যখনই দেখবা কোনো একটা জিনিসের, একটা ধরো একটা বিকারক, এই বিকারকের সাথে যখন ফসফেট যুক্ত হবে, কি যুক্ত হবে? ফসফেট। যখনই কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হবে, যখনই হোক না কেন, তুমি মাথায় রাখবে ফসফেট যুক্ত করার জন্য একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে কাইনেজ এনজাইম। সেটা হচ্ছে কি? কাইনেজ এনজাইম। সো ধরো তুমি দেখতে পাচ্ছ গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, ধরো গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, এখানে তৈরি করলো গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেট মানে গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে, গ্লুকোজের কয়টা কার্বন আছে? 6টা। 1 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়েছে, তৈরি করলো গ্লুকোজ 1 ফসফেট। তুমি চোখ বন্ধ করে লিখে দিবা যে এখানে লাগবে কাইনেজ এনজাইম, আর কিছু লেখো না, লিখো। ঠিক আছে, কি লাগবে? কাইনেজ এনজাইম লাগবে, লিখে দিলাম। আর একটু সুন্দর করে লিখতে গেলে, যেহেতু গ্লুকোজের সাথে যুক্ত হয়েছে ফসফেট, আমরা বিকারকের বা বিক্রিয়কের নামের সাথে কি করে মিল রেখে এনজাইমের নামকরণ করতে পারি। আর গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, মানে হ্যাক্সোজ। সো হ্যাক্সোজের সাথে ফসফেট যুক্ত হয়েছে, তো প্রক্রিয়াটা কি? কাইনেজ বললাম, হ্যাক্সোজের সাথে যেহেতু যুক্ত হয়েছে, হ্যাক্সো কাইনেজ এনজাইম। সিম্পল ইট ইজ। ঠিক আছে, নেক্সট চলে আসি। নেক্সট তুমি আরেকটা এনজাইমের নাম জেনে রাখো, ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস তুমি এটা খুব ভালো করেই জানো। ডি মানে কি ভাই? নাই। ডিহাইড্রোজিনাস, হাইড্রোজেন। যদি এমন কোনো বিক্রিয়া পাও যে হাইড্রোজেনকে সরায় ফেলছে, ধরো এক্স মাইনাস হাইড্রোজেন, মানে একটা বিক্রিয়ক থেকে হাইড্রোজেনকে সরায় ফেলতেছে বা অন্য কোথা থেকে ছিনিয়ে আনতেছে, মানে হাইড্রোজেনের ছাড়ন টারণ কিছু একটা ঘটছে, তুমি চোখ বন্ধ করে সেখানে দিয়ে দিবে ডিহাইড্রোজিনেস এনজাইম। ঠিক আছে, ওকে। আবার ধরো আরেকটা এনজাইম তুমি পাবে সেখানে, সেটা হচ্ছে কার্বক্সিলেজ। সো এটাও তুমি বুঝে ফেলেছো নামটা কি হবে, কার্বক্সিলেজের। যদি তুমি এমন ভাবে দেখো যে কোনো কিছুর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, একটা বিক্রিয়কের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত করার জন্য কোন এনজাইম লাগবে? কার্বক্সিলেজ এনজাইম। আবার যদি আমি এখানে জাস্ট একটা শব্দ অ্যাড করে দিই, ডি কার্বক্সিলেজ, খেয়াল করো, ডি কার্বক্সিলেজ। ডি মানে নাই, মানে এটা যদি কোনো বিক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইডকে মুক্ত করতে হয়, সরায় দেওয়া হয় বিকারক থেকে, বিক্রিয়ক থেকে, তখন যে এনজাইমটা লাগবে দ্যাট ইজ ডি কার্বক্সিলেজ। কার্বন ডাইঅক্সাইড সরায় দিচ্ছে, বিতাড়িত করছে। ঠিক আছে স্টুডেন্টস, মাথায় রাখতে হবে। নেক্সট ধরো, যখন তুমি এই যে চক্রগুলো আমরা পড়বো আজকে, এর মধ্যে দেখবে যে কোনো একটা বৃহত্তর, আবারও বলছি বৃহত্তর বিক্রিয়ক, কোন একটা বৃহত্তর বিক্রিয়ক, আবারও বলছি বৃহত্তর বিক্রিয়ক, যেমন ধরো 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, তাকে ভেঙে 2 টুকরা করতে হবে, আলাদা করতে হবে, তখন তুমি যে এনজাইমটা ইউজ করবা, আলাদা করছো, অ্যালডোলেস। অ্যালডোলেস কখন? যখন ধরো আমি এই যে একটা পি, এটাকে ভেঙে 2টা উৎপাদ পাবো, অ্যালডোলেস। ঠিক আছে মাই স্টুডেন্টস। আচ্ছা, আবার তুমি আইসোমার পড়েছো, খুব ভালো করে পড়েছো আইসোমার। যখন আমরা আইসোমারে পরিণত করব, যেমন ধরো গ্লুকোজ বা ফসফোগ্লিসারালডিহাইড বা গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড, তোমরা আইসোমার তো পড়েছো তাই না? গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটাকে তুমি ডাইহাইড্রোক্সিএসিটোন, ডাইহাইড্রোক্সিএসিটোন তুমি জানো খুব ভালো করে, এটা হচ্ছে ট্রায়োস, 3 কার্বন বিশিষ্ট শর্করা এবং একটা আইসোমার, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে অ্যালডিহাইড, একের উপর আইসোমার, কার্যকরীমূলক সমাণু। ঠিক আছে, সো ওদের মধ্যে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে আইসোমারেজ এনজাইম। কোন এনজাইম? আইসোমারেজ এনজাইম।
সো মোটামুটি এনজাইমের এই শর্টকাট তুমি যদি ভালো করে মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তোমার জন্য জিনিসগুলা সহজতর হবে। আরো একটা জিনিস বলি, মাথায় রাখবে যখন ফসফেট যুক্ত করতে হবে, এই ফসফেটের সোর্স হবে এটিপি। মানে যখন এই ফসফেট ব্যবহার করব, এটিপিটা এডিপি তে রূপান্তর হবে। আর যখন ফসফেট কোনো বিক্রিয়ক থেকে বের হয়ে যাবে, তখন সেটা আবার কি এডিপি থেকে এটিপি তে রূপান্তর হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। আর যখনই তোমার হাইড্রোজেনের কারসাজি আছে, হাইড্রোজেন হয়তো বের করতে হবে অথবা যুক্ত করতে হবে, তখন তোমার কাছে মাথায় রাখতে হবে তোমার এই দুটো জিনিস লাগবে, NADP আর NADPH H+। এদের মধ্যে তোমার ইন্টার কনভার্সন হবে কখন? যখন তুমি দেখবে হাইড্রোজেন চলে যাচ্ছে অথবা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এখন আমাকে বলো তো, এই জিনিসগুলো তুমি বুঝতে পেরেছো কিনা? এটা যদি বুঝো, তোমার কাঁধ থেকে 100টা বোঝা নেমে যাবে। একটু ভালো করে কল্পনা করো, আর কল্পনা করার সময় নিজেকে একটু আপগ্রেড করো, মানে নিজেকে একটু এমন ভাবে বলো যে আমাকে দিয়ে সম্ভব। নিজেকে এত হীনমন্যতায় ভোগেও না। কত পার্সেন্ট? আচ্ছা, একজন বলছে বোঝে নাই। আইসোমারেজ বুঝে না। আইসোমারেজ হচ্ছে ধরো সমানুতে রূপান্তর করার জন্য, যদি একটা আরেকটা সমান হয়, সে সমানুতে রূপান্তর করার জন্য যে এনজাইম, সেটা হচ্ছে আইসোমারেজ এনজাইম। মাইমুনা, তুমি এই জিনিসটা আবার একটু দেখো। সবাই 1 মিনিট খুব ভালো করে এই জিনিসটা ফোকাস করো। নিলয়, আবার কেমন? পড়ছো? ইনশাল্লাহ, গুড। না, NADPH2, হ্যাঁ NADPH2 আর NADPH+ দুইটা একই। আচ্ছা চলো আবার বুঝাই দিই, তাহলে কিন্তু এই ক্লাসে আমি সব শেষ করতে পারবো না, বুঝছো? এই ক্লাসে তো একটা চক্র শেষ করতে পারবো, বাকিটা আরেকবার পড়াইতে হবে। আচ্ছা সমস্যা নেই, তোমরা যতক্ষণ না বুঝো আমি পড়াই দিবো, তাড়াহুড়ো কিছু নাই। তোমরা বুঝলেই আমার সার্থকতা, না বুঝলে আমার সার্থকতা না। চলো তাহলে আবার বলছি, হ্যাঁ আবার বলছি। তো আমি এইখানে একটু আলোচনা করলাম যে এই চ্যাপ্টারে কিছু এনজাইম আমরা পাবো, সে এনজাইমের নামগুলা, কোন বিক্রিয়ায় কোন এনজাইম লাগবে, যেগুলো রিকোয়ার্ড। অনেক কিছু আছে আমরা পড়বো না, অনেক কিছু আছে পড়বো, ঠিক আছে? সেটা একটু বোঝার জন্য, হ্যাঁ। আচ্ছা, সো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই কথাগুলো আমাদের লাগবে, এই কয়েকটা এনজাইম মাস্ট আমাদের লাগবে। এর মধ্যে আমি শুরু করেছি কাইনেজ। যখনই দেখবা কোন একটা বিক্রিয়কের সাথে ফসফেট যুক্ত হচ্ছে বা ফসফেট চলে যাচ্ছে, ফসফেট রিলেটেড, ফসফেট যুক্ত হচ্ছে অথবা বের হয়েছে, হোয়াটএভার ইট ইজ, তখন তুমি চোখ বন্ধ করে বলে দিবা কাইনেজ, যে এই বিক্রিয়ায় কাইনেজ এনজাইম লাগবে। পুরোটা লিখতে পারবে না আবার, ঠিক আছে? আচ্ছা, আবার যখন দেখবে যে হাইড্রোজেন চলে যাচ্ছে, যেন লিখেছি ধরো এক্স একটা বিক্রিয়াতে হাইড্রোজেন চলে গেছে, মাইনাস দিয়েছে এই জন্য, হ্যাঁ, হাইড্রোজেন চলে গেছে, বা অন্য কোথাও থেকে হাইড্রোজেন এসে এখানে যুক্ত হয়েছে, তাহলে ওই জায়গা থেকেও তো হাইড্রোজেন চলে গেছে। সেই ক্ষেত্রে তোমার এনজাইমটা লাগবে হচ্ছে ডিহাইড্রোজিনেস। আর যখন ফসফেটের খেলা হয়, ফসফেট যুক্ত হবে অথবা ফসফেট বের হয়ে যাবে, তখন যেটা হবে এটিপি আর এডিপি এর ইন্টারচেঞ্জ হবে। যদি তোমার ফসফেট সাপ্লাই পেতে হয়, ফসফেট লাগবে, তুমি এটিপি থেকে একটা ফসফেট টান দিয়ে বের করে ফেলবা, মানে এডিপি বানায় ফেলবা। আর যদি মনে করো না ফসফেট এক্সট্রা আছে, আমার তাপ উৎপাদনের মতো ফসফেট উৎপন্ন হচ্ছে বিক্রিয়া থেকে, তখন কি করবা? এডিপির সাথে একটা ফসফেট যুক্ত করে এটিপি বানায় দিবা।
সেম জিনিস, যদি বিক্রিয়ার কারণে হাইড্রোজেন চলে যায় তাহলে তুমি NADPH+ পাবা রিডিউসড। যে হাইড্রোজেন যেটা উৎপন্ন হয়েছে চলে গেছে, এটা কোথাও যুক্ত হবে কার সাথে? NADPর সাথে। আর যদি বিক্রিয়ার খাতিরে হাইড্রোজেন দরকার হয়, সেই দরকার পড়া হাইড্রোজেনটা কোত্থেকে নিবা? NADPH+ বা এটাকে NADPH2 বলে, এইখান থেকে নিয়ে তোমাকে এটা বানাইতে হবে, কারণ হাইড্রোজেন নিবা কোত্থেকে? সোর্স হচ্ছে NADPH2 থেকে। ঠিক আছে, ওকে। তারপর বলেছি কার্বক্সিলেজ, যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, আবার বলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে কার্বক্সিলেজ। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে ডিকার্বক্সিলেজ। কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার প্রক্রিয়া হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন যেমন ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া ফসফোরাইলেশন, দ্যাটস হাউ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার প্রক্রিয়া হচ্ছে কার্বক্সিলেশন। আর কার্বন ডাইঅক্সাইড চলে যাওয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, যেমন ফসফেট চলে যাওয়ার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ঠিক আছে, ওকে। দেন গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ওরা একে অপরের আইসোমার, সমাণু। সো একে অপরের সমানুতে রূপান্তর করার জন্য, আইসোমারে রূপান্তর করার জন্য তোমার লাগবে আইসোমারেজ এনজাইম। আরো আছে এপিমারেজ, একে অপরের এপিমারে রূপান্তর করার জন্য দরকার এপিমারেজ। কোষ রসায়নে পড়ানোর কথা এপিমারেজ, এপিমার। আর যখন কোন একটা বড় বিক্রিয়ককে তুমি আলাদা করে ফেলবা, দুইটাকে ভাগ করবা, তখন তোমার আলাদা করার জন্য লাগবে অ্যালডোলেজ এনজাইম। ঠিক আছে, অ্যালডোলেজ এনজাইম। যেমন ধরো 6 কার্বন বিশিষ্ট একটা যৌগকে তুমি আলাদা করে 2টা 3 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করছো, তখন তুমি অ্যালডোলেজ লাগাই দিবা, হ্যাঁ, আলাদা করে ফেললা। আরেকটা এনজাইমের কথা খুব বড় করে লিখে রাখো, খুব বড় করে লিখে রাখো, আমি অনেক বড় করে লিখতেছি, রুবিস্কো। কেন বড় করে লিখেছি পরে তুমি বুঝবা। এটা পৃথিবীতে যত এনজাইম আছে সবগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই এনজাইমটাই সালোক সংশ্লেষণে C3 চক্রের ইনিশিয়েটর, শুরু করে এটা। সো পৃথিবীতে যত বেশি এনজাইম আছে সব থেকে বেশি পড়ে থাকে রুবিস্কো, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ভাইটাল এই রুবিস্কো এনজাইম। কারণ এটা না থাকলে সালোক সংশ্লেষণ হবে না। সালোক সংশ্লেষণ না হলে উদ্ভিদ টিকবে না, উদ্ভিদ না টিকলে ইউ সারাউন্ডিং পিপল অ্যারাউন্ড ইউ, আমি, সবাই, চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এনজাইম, এটা আলাদা করে লিখে রাখো। আচ্ছা চল এখন আমরা শুরু করি। আমরা আরো কিছু দেখেছিলাম, যে আমরা প্লাস্টিড দেখেছিলাম, মনে আছে? প্লাস্টিড দেখি তো, আমার সাথে দেখে ফেলো তো। প্লাস্টিড, এই একটা প্লাস্টিড। এই ধরো প্লাস্টিক, তাই না? প্লাস্টিক কি ছিল রে ভাই? এখানে থাইলাকয়েড ছিল, থাইলাকয়েড। থাইলাকয়েড গুলো মিলে গ্রানাম তৈরি করতে, এই একটা গ্রানাম, এখানেও ছিল গ্রানাম, গ্রানাম। এই ধরো আরেকটা থাইলাকয়েড। তারপর ছিল একটা লম্বা নালী দিয়ে যুক্ত থাকতো তারা, যেটা হচ্ছে কি স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। আঁকো আঁকো, পড়াশোনায় তারা নেই, পড়া হয়ে যাবে। এটা ছিল ম্যাট্রিক্স, মাতৃকা। মাতৃকার নাম ছিল স্ট্রোমা। তোমরা যদি গত ক্লাস করে থাকো দেখবা, এখানে ধরো সার্কুলার ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ, এখানে ধরো রাইবোজোম আছে, এটসেট্রা আছে। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই যে আলোক নির্ভর অধ্যায়, সেটা কোথায় হয়? সেটা হয় এই থাইলাকয়েড, এখানে হয় আলোক নির্ভর অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়, আলোক নির্ভর অধ্যায়। এই আলোক নির্ভর অধ্যায় কি হয়? ফটোলাইসিস অফ ওয়াটার, তৈরি হয় এটিপি, তৈরি হয় NADPH2। ওদেরকে এখানে ব্যবহার করতে হয়, ব্যবহার করার পর এখানে হয় অন্ধকার পর্যায়ে। কোথায়? স্ট্রোমাতে। কোথায়? স্ট্রোমাতে, অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ের মধ্যে হতে পারে সেটা C3 চক্র, মানে C3 চক্র হইল,
হতে পারে C4 চক্র। এই C4 চক্রতে যে কার্বন ডাইঅক্সাইডটা হবে সেটা C3 চক্রে আবার ব্যবহার হবে। এটা হতে পারে CAM চক্র। খুব একটা ভালো এমসিকিউ তোমাদের দেখালাম যে স্ট্রোমাতে কোনগুলো হয়, থ্যালাকয়েডে কোনগুলো হয়। ঠিক আছে মেরে স্টুডেন্টস? আচ্ছা, এখন আমরা C3 চক্র নিয়ে আলোচনা করি। C3 চক্র নিয়ে আলোচনা করি। এই যে C3 চক্রটা, আমরা একটু বইয়ে চলে যাব। হ্যাঁ, বইয়ে চলে যাব। বইয়ের বড় যে সাইকেল চক্রটা আছে এটা তোমাকে একটু দেখাবো। তুমি আমাকে কথা দিতে, ভাই আমি ভয় পাবো না, বইটা খুললেই ভয় আমি পালাবো না, এটা আমারে বলো যে ভাই আপনি তো বই খুলছেন, ভয় আমি পালাবো না। হিমেল আরেকবার বুঝাই দিছে, এখন ক্লিয়ার? ক্লিয়ার। বেলা লাইসোমারিজ বুঝিয়ে দিয়েছে, এখন ক্লিয়ার? ক্লিয়ার। ভয় পাবো না তো? কেউ কিছু বলে না? আচ্ছা, কথা দিলাম ভয় পাবো না, গুড। তাহলে আমি সাহস করে দেখাই। ঠিক আছে, চলো বয়ে যাই। এই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ আছে। যারা আমি আইএসওটা একটু কমায় দিই। একটু কমায় দিছি, এখন মনে হয় ক্লিয়ার, তাই না? এখন একটু ক্লিয়ার বইয়ের লেখাগুলো, তাই না? একটু কমায় দিলাম। আচ্ছা, গুড। দেখো কি কি আছে। এটা হচ্ছে তোমার C3 চক্র। এটা হচ্ছে কি? C3 চক্র। C3 চক্র কি হচ্ছে এখানে? C3 চক্রে আমার কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে হবে। কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে হবে, তার মানে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন লাগাইতে হবে, তাই তো? আচ্ছা, এখন প্রত্যেকটা জিনিসের কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সো কার্বন ডাইঅক্সাইডের কাজ করতে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। সেই প্ল্যাটফর্মটা দেয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে হচ্ছে RUBP। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে RUBP। RUBP কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। RUBP দিয়ে কি বোঝায়? রাইবুলোজ। তোমরা বইয়ের মধ্যে দাগায় ফেলো, বইটা আমার সাথে সে পড়ো ভাই, ক্লিয়ার হয়ে যাবে। এত সহজ করে, এত স্লো কেউ পড়াবে না। রাইবুলোজ 1,5 বিসফসফেট। এটা কয়টা কার্বন? 5টা কার্বন। এর সাথে কে যুক্ত হলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো। কার্বন ডাইঅক্সাইডে কয়টা কার্বন? 6টা, একটা কার্বন। তাহলে 5 আর 1 টোটাল কয়টা কার্বন হলো? 6টা কার্বন। তাহলে রাইবুলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। তাহলে কোন এনজাইম লাগবে? কার্বক্সিলেজ এনজাইম। আচ্ছা, এই এনজাইমের নামটা কি? এটা তো ধরনটা বললাম, নাম হচ্ছে সব থেকে বড় করে যেটা লিখছিলাম। তাহলে সালোক সংশ্লেষ শুরু হচ্ছে এটা দিয়ে, তো সব থেকে বিশাল বড় যে এনজাইমটা লিখছিলাম তো মাথায় সবসময় থাকবে। এটা শুরুই করব এই রুবিস্কো নামক এনজাইম দিয়ে, যে রুবিস্কো নামক এনজাইম। লাগাও আমার সাথে, পড়ো। তাহলে 5 আর 1 যুক্ত 6 কার্বন বিশিষ্ট কি তৈরি করবে? অস্থায়ী কিটো অ্যাসিড। দেখো অস্থায়ী কিন্তু স্থায়ী না, অস্থায়ী, তার মানে কি ভেঙে যাবে। তোমরা আর্দ্র বিশ্লেষণ পড়েছো তাই না, যে পানির সাহায্যে ভেঙে ফেলা। সেটাকে ভাঙতে হলে কি পানির সাহায্য লাগবে। সো পানি নিয়ে আসলাম, পানি নিয়ে এসে এটাকে ভেঙে ফেললাম, H2O নিয়ে এসে এটাকে ভেঙে ফেললাম। ভেঙে কি তৈরি করলাম? 6টা কার্বনকে 2টা কার্বন আলাদা করে ফেললাম। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে খেয়াল করো, 6 কার্বন থেকে 3 কার্বন বিশিষ্ট যৌগ কয়টা পাওয়া যাবে? 2টা। তাহলে অস্থায়ী কিটো অ্যাসিড থেকে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, কয় অণু? 2 অণু 3 PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এখন খেলা দেখো। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে এর মধ্যে 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত আছে, তোমার নামকরণ পড়েছো। আচ্ছা, এখানে দেখো 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। মাথায় রাখবা 20 মানে হচ্ছে 2টা। ঠিক আছে, আগে ইউজ করা হতো এরকম, তোমার কেমিস্ট্রিতে পড়ার কথা, চ্যাপ্টার 3 পর্যায়বৃত্ত ধর্ম। 20 হচ্ছে 2। তো আমি বলতে পারি এখানে 2টা ফসফেট আছে। খেয়াল করে দেখি, এখানে একটা ফসফেট ছিল, এখানে 2টা ফসফেট। তার মানে কি একটা ফসফেট যুক্ত হয়েছে নাকি হয়নি? আমাকে একটু জানাও তো দেখি, হয়েছে নাকি হয়নি? ফসফেট যুক্ত হয়েছে। এখন চোখ বন্ধ করে তুমি বলে দিতে পারবে না যখনই ফসফেট যুক্ত হবে তখন কোন এনজাইম লাগবে? এটা তো মুখস্থ করা লাগবে। আর এই লাগবে কিনা বলো, এটিকে আদৌ তোমার মুখস্থ করতে হবে? তাহলে কোন এনজাইম লাগবে একটু বলে ফেলো দেখি। হ্যাঁ, নাভিস্কো না,
রুবিস্কো, বইটা রাখো, বইটা সামনে রাখো। কাইনেস, এই দেখো কাইনেস, এই দেখো কাইনেস। মুখস্থ করা লাগছে? করা লাগছে না। আচ্ছা, কাইনেস তুমি কি করছো? ফসফেট যুক্ত করছো। তার মানে তোমার বিক্রিয়ার মধ্যে কাকে লাগছে? ফসফেটকে লাগছে। একটু আগে কি বললাম? যখনই আমার ফসফেট লাগবে আমি কার থেকে চিনিয়ে নিয়ে আসবো? যখনই আমার ফসফেট লাগবে আমি কার থেকে চিনায় নিয়ে আসবো বলো? সোর্সটাকে। যেমন টাকা লাগলে আব্বুর কাছে চাও তুমি, এই বিক্রিয়া ফসফেট লাগলে সে কার কাছে যাবে? এটিপির কাছে যাবে। এটিপি ফসফেট দিয়ে কি হয়ে যাবে? একটা ফসফেট কমে যাবে না? এই দেখো এটিপির কাছ থেকে একটা ফসফেট নিয়ে কমায় গেল, সে হয়ে গেল এডিপি। ঠিক আছে, ডান। আচ্ছা, গুড। আচ্ছা, তারপরে দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে তুমি হাইড্রোজেনকে তাড়ায় দিবা, সরি হাইড্রোজেন যুক্ত করবা। কি করবা? হাইড্রোজেন যুক্ত করবা। তাহলে বললাম যে হাইড্রোজেন যেখানে যুক্ত বিযুক্ত হবে চোখ বন্ধ করে আমার দিতে হবে ডিহাইড্রোজিনেস। এটা কি মুখস্থ করতে হবে? আর মুখস্থ করা লাগবে না। আচ্ছা, গুড। হাইড্রোজেন যদি আমার পাইতে হয়, আমার হাইড্রোজেনের সোর্স কে? NADPH2। তার মানে এই যে NADPH2 টা দেখো, এখান থেকে হাইড্রোজেন চলে আসবে, NADP হয়ে যাবে। ঠিক আছে, NADP হয়ে যাবে। গুড। তোমরা বইটার সাথে মিলাও মাই ডিয়ার স্টুডেন্টস, বইটার সাথে মিলাও, বইটার সাথে মিলাও মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে দাঁড়াও একটু বড় করে এটা। এখন ক্লিয়ার? ওকে, এখন আই গেস ক্লিয়ার, রাইট? একটু ক্লিয়ার। আচ্ছা, পাইলাম, ভেরি গুড। এখন দেখো এই যে গ্লিসারলডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রোক্সিএসিটিন ফসফেট, কি বলছে? এরা একে অপর আইসোমার। তাহলে এখানে কি এনজাইম লাগবে? আইসোমারেজ এনজাইম। কেন ভাই, এটা কি হইলো? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তৈরি করলো গ্লিসারলডিহাইড 3-ফসফেট। এনে করে ছিল দুইটা, ছিল না? একটা হয়ে গেল গ্লিসারলডিহাইড 3-ফসফেট আর একটা হয়ে গেল ডাইহাইড্রোক্সিএসিটিন 3-ফসফেট, দুইটা। এখন কি বলেছি? যখন দুইটা বড় জিনিস একসাথে হবে অথবা দুইটা বড় জিনিস আলাদা হবে, যদি উল্টা দিকে যাও, এটা আলাদা হয়েছে না? আলাদা হয়েছে। বা এইদিকে গেলে দুইটা বড় জিনিস, ছোট জিনিস একসাথে বড় হয়েছে। তাহলে এই যে আলাদা হয়েছে বা দুইটা জিনিস যুক্ত হয়েছে, এখানে কোন এনজাইম লাগবে? অ্যালডোলেস। তার মানে গ্লিসারলডিহাইড 3-ফসফেট এন্ড ডাইহাইড্রোক্সিএসিটিন ফসফেট এরা যুক্ত হবে অ্যালডোলেস এনজাইমের মাধ্যমে, তৈরি করবে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এতটুকু জানলেই হবে, আপাতত লাগবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে 6 কার্বন, এখানে 6 কার্বন, আবার চলে যায় এখানে। আচ্ছা, এখন দেখো এই 6 কার্বনের সাথে আরেকটা 3 কার্বন যুক্ত হবে। এই যে দেখো এটা যুক্ত হয়েছে এখানে। 6 আর 3 কত? 9। 9 থেকে আবার 4 চলে যাবে। তুমি পাঠায় দাও, এত কিছু লিখতে হবে না, পাঠায় দাও। 9 থেকে 4 চলে গেলে কত থাকে? 5 থাকে। কত থাকে? 5 থাকে। কি থাকে? 5। এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 5-ফসফেট, 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 5-ফসফেট। এখন এর সাথে কি যুক্ত করতে হবে? আমার আবার ফিরে পাইতে হবে রাইবোলোজ 1,5-বিসফসফেট। এটা ফিরে পাইতেই হবে, পাইতে হবে না? পাইতে হবে। তাহলে যদি পাইতে চাই, এর সাথে আরেকটা ফসফেট যুক্ত করতে হবে। ফসফেটের নিব কার থেকে? এটিপি থেকে নিব। এই যে এটিপি থেকে নিলাম, এডিপি হয়ে গেল। ফসফেট পাচ্ছি, ফসফেট যুক্ত করছি কোন এনজাইম? কাইনেজ এনজাইম। মুখস্থ করা লাগবে? লাগবে না। মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ আমি বাদ দিয়ে দিচ্ছি, তোমার এরিথ্রোজ, জাইলুলোজ এগুলো বলার দরকার নেই। আর যদি জানতে চাও জাইলুলোজ আর রাইবোলোজ একে অপরের এপিমার, এপিমার কি? শুধুমাত্র শুধুমাত্র একটা কার্বনের পার্থক্য ছাড়া বাকি সব সেম এদের। সো এপিমারে রূপান্তর করার জন্য দরকার এপিমারেস, এপিমারে রূপান্তর করার জন্য দরকার এপিমারেস। ঠিক আছে, আচ্ছা আমি সহজ করে বলছি। এখন মাঝে কি কাহিনী হয়েছে দেখো, কাহিনীটা খেয়াল করো। এখানে 5 কার্বন বিশিষ্ট একটা যুক্ত হয়েছে 6, আবার পাচ্ছ 5। মাসিস টোটাল সিস্টেমে কি একটা কার্বন গায়েব না? দেখো দরকার নেই, টোটাল সিস্টেমে কি একটা কার্বন গায়েব হয়েছে না? খুব ভালো করে খেয়াল করো, এগুলো বোঝার জিনিস। হ্যাঁ, বিক্রিয়ার মতোই।
এগুলো তো রসায়ন। এই দেখো 5 কার্বন বিশিষ্ট ছিল, 5 5 এর সাথে 1 যুক্ত হয়েছিল 6 হয়েছে। এটা ঘুরে ঘুরে তো এখানে আসছে, তাহলে চক্র ঘুরতে ঘুরতে আবার 5 কার্বনে ফেরত আসছে, 6 থেকে 5 এ ফেরত আসছে, টোটাল সিস্টেম ঘুরে। তাহলে টোটাল সিস্টেমে একটা কার্বন কিন্তু গায়েব, একটা কার্বন কি গায়েব। আচ্ছা, এখন এই চক্রটা যদি 6 বার ঘুরে, টোটাল কয়টা কার্বন তুমি এখান থেকে পাওয়া যাবা? 6টা কার্বন। সো এই চক্রটা 6 বার সম্পন্ন হলে, অর্থাৎ 6 অণু রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, খেয়াল করে দেখো সালোক সংশ্লেষণ বিক্রিয়া আমরা 6 অণু কার্বন ডাইঅক্সাইড দিয়েছিলাম, 6 অণু কিটো অ্যাসিড, এখানে কত হবে? 12 অণু, মানে 6 দিয়ে গুণ করে দিবা, 12 অণু 3PGA, সেম 12 অণু 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এখানে 6 অণু হবে এটা, 6 অণু হবে এটা, 12 অণু। আবার 12 অণু রাইবোলোজ 5 ফসফেট, আবার পাবা, সরি 6 অণু রাইবোলোজ 5 ফসফেট, 5 6 30, তাহলে 36টা দিয়ে শুরু হয়েছিল, 30টা পাইছো, বাকি 6টাকেই তৈরি করবে এই যে গ্লুকোজ, 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ তৈরি হবে, C6H12O6। দেখছো, এই হচ্ছে তোমার C3 চক্র। মানে শুরু হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট দিয়ে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে প্রথম রাইবোলোজ 1,5 বিসফসফেট, তারপর কি হলো, প্রথমে কার্বন ডাইঅক্সাইড কার্বন যোগ হলো, কার্বন যুক্ত হওয়ার পর এখানে কি খেলা চললো, এখানে খেলা চললো ফসফেট যুক্ত হয়েছে আর হাইড্রোজেন যুক্ত হয়েছে, ফসফেট ও হাইড্রোজেন যুক্ত হলো। তারপরে আমি কি করলাম, রাইবোলোজকে আবার পুনরুৎপাদন করলাম, রাইবোলোজ 1,5 বিসফসফেটকে। এই চক্র চলবে, এই চক্র 6 বার চললে আমি একটা করে গ্লুকোজ পাবো, এক অণু গ্লুকোজ, যেই এক অণু গ্লুকোজে টোটাল কার্বন কয়টা? 6টা। এইটা হচ্ছে তোমার C3 চক্র। এখন এটা কঠিন মনে হতে পারে, আমি আরেকটু সহজ করে দিচ্ছি, এখনই ঘাবড়াবেন, আছি তো ইনশাল্লাহ, আছি রে। এই যে আমরা সহজ রূপটা দেখব এখন, এটা দেখো খুব ভালো করে। তোমার প্রথমে কি হয়েছে, 6 RUBP মানে 6 অণু, RUBP দিয়ে কি, রাইবোলোজ রাইবোলোজ 1,5 বিসফসফেট। কোন এনজাইম লাগবে এখানে? রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম, রুবিস্কো এনজাইম কি করবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত করবে। 6 অণু রাইবোলোজের সাথে কয় অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, আমরা পড়েছি সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা, 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, এই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু রাইবোলোজ 5 ফসফেট যুক্ত হয়েছে। আগে ছিল 5টা কার্বন, একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে 6টা কার্বন, 6 6 36টা কার্বন আছে। 36টা কার্বন থেকে তুমি 3 কার্বন বিশিষ্ট কয়টা যৌগ বানাইতে পারবা? ছোটবেলা অঙ্কের মতো যে 36টা আপেলকে তুমি 3টি করে কয়জনের মধ্যে বিন্যস্ত করতে পারবা? এই কঠিন ম্যাথটা সবাই জানো, তাই না? 36টা কার্বনকে যদি আমি 3টা করে ভাগ করি, 12টা ভাগ করতে পারবো, মানে 12 অণু 3PGA, সেটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই আমার সাথে সে আঁকো ভাই, তোমার কাছে এটা কত সহজে মনে হবে 2-1 বার পড়ার পর, আমারগুলো বোঝার পর নিজে আবার পড়তে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এখন 3PG এর সাথে আমি ফসফেট যুক্ত করব না, ফসফেট যুক্ত করবো, ফসফেট কোত্থেকে আনবো? ফসফেট আনবো আমি এটিপি থেকে। তাহলে 12 অণু 3PG এর সাথে 12টা ফসফেট যুক্ত করতে হলে 12টা এটিপি থেকে 12টা ফসফেট নিতে হবে, আর 12টা এটিপি তৈরি হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, হলো? গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর আমার কি ছিল যেন, ফসফেট এবং হাইড্রোজেন যোগ করা। হাইড্রোজেন যুক্ত করতে হলে কার থেকে ধার করে আনতে হবে? NADPH থেকে আনলাম। 12টার সাথে 12টা যদি আনি, তাহলে 12টা NADPH থেকে আলাদা করতে হবে, তখন আমি NADP পাবো 12টা। কি পাইলাম তখন?
ওই যে পেয়েছিলাম গ্লিসারলডিহাইড 3 ফসফেট, মনে আছে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট 12 অণু, 3 বার কত 36। এই 36 থেকে 6টা তুমি আলাদা করে ফেলবা কিভাবে? এই দেখো 2 অণু G3P, তাহলে একটাতে যদি 3 কার্বন থাকে 2 অণুতে কয়টা কার্বন? 6টা কার্বন, 6টা। তাহলে 2 অণু G3P এরা তৈরি করবে গ্লুকোজ। তাহলে খেয়াল করো 36 থেকে 6 তুমি আলাদা করে গ্লুকোজ বানায় ফেলছো, আছে কয়টা? 30টা। আছে কয়টা? 30টা কার্বন, মানে 3 কার্বন বিশিষ্ট 10টা যৌগ, 10টা G3P আছে। 10টা G3P তে কার্বন কয়টা? 30টা। আবার এই 30টাকে যদি 5 কার্বন বিশিষ্ট, যে 30টা আপেলকে 5টা আপেল করে কয়জনে ভাগ করা যাবে? 6 জনে। সো 30কে 5 কার্বন বিশিষ্ট 6টা রাইবোলোজ বিসফসফেটে আবার রূপান্তর করা যাবে। তো এখানে পাবা তুমি রাইবোলোজ 1 ফসফেট। তাহলে কাহিনী কি? কার্বন যুক্ত করলাম, পরে ফসফেট এবং হাইড্রোজেন যুক্ত করব, তারপর আরইউবিপি কে পুনরুৎপাদন করব। এটা আবিষ্কার করেছেন ক্যালভিন এবং বেশাম। তিনি সন্ধানী পদ্ধতিতে ক্লোরেলা নামক শৈবালের উপর তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে, সন্ধানী পদ্ধতি তেজস্ক্রিয় কার্বন ক্লোরেলা শৈবালের উপর বিচার বিশ্লেষণ করে তিনি এটা পেয়েছেন, আবিষ্কার করেছেন। হ্যাঁ, দুইটা ভিন্ন লাগছে না? ওইটা হচ্ছে জটিল রূপটা, এটা হচ্ছে সরল রূপটা। এটা জটিল রূপ, এটা সরল রূপ। সাংগীদা না সানজিদা, তুমি কতটুকু বুঝছো, কত পার্সেন্ট, সেটা আমাকে জানাও। আচ্ছা, আমরা দ্বিতীয় লেয়ারে বুঝালাম, এখন আমি থার্ড লেয়ারে বুঝাই। সানজিদা খুব ভালো করে খেয়াল করো থার্ড লেয়ারটা। থার্ড লেয়ারটা খেয়াল করো। ও, একজন বলছে ক্যালভিন বেশাম আজাইরা। ভাই ওরা আজাইরা না, ভালো কাজ করছে। আয়েশা, ক্যালভিন বেশাম ভালো কাজ করছে। ক্যালভিন বেশাম ভালো কাজ করছে রে বাবা। আচ্ছা, এখন আমরা থার্ড লেয়ারে বুঝাই। থার্ড লেয়ারটা কি? একটা ছড়া লেখো, একটা ছড়া লেখো মাই স্টুডেন্টস, একটা ছড়া লেখো। রুমি comes to, ছটা লেখো, ছটা লেখো, কেমন কেমন ফাস্ট, ছটা লেখো। রুমি comes to PG to get glucose. ক্যালভিন বেশামকে গালি না দিয়ে এটা দেখো, ওরা ভালো কাজ করে গেছে। জ্ঞান, তোমাকে আমাকে জ্ঞানী বানানোর জন্য পথ উন্মোচন করে গেছে। আচ্ছা, এই ছড়া দিয়ে আমরা মনে রাখবো, ছড়া দিয়ে মনে রাখবো, ছড়া দিয়ে মনে রাখবো। রুমিতে মাথায় রাখবা আর ইউ, এই যে আর ইউ দিয়ে আর ইউ বিপি, মানে রাইবুলোজ 1,5 বিস ফসফেট। আচ্ছা, পরে কি? কামস টু, এই সিও দিয়ে মাথায় রাখবা কার্বন ডাইঅক্সাইড। তাহলে রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড আসবে। কি পাইতে চায়? কার কাছে আসে? পিজির কাছে আসে। পিজি কি জিনিস ভাই, মনে আছে? এই পিজি দিয়ে মাথায় রাখবা ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড। রাইবোলোজে থেকে 5টা কার্বন, একটা কার্বন যুক্ত হয়েছে, 6 কার্বন। 6 কার্বন থেকে পিজিতে থাকে 3টা কার্বন, কয়টা পাবা? 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, পিজির কাছে আসলো, এসে সে কি পাইতে চায়? গ্লুকোজ পাইতে চায়।
কামস টু পিজি টু গ্যাট গ্লুকোজ, এই গ্যাট দিয়ে মাথায় রাখতে হবে। দেখো 3 পিজি এর পরে ছিল না একটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট, কয় অণু হবে দুইটা থেকে? এটা 2 অণু। এই 2 অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে, C6H12O6। এই জিনিসটা মাথায় রাখা যাবে না? এই জিনিসটা মাথায় রাখা যাবে না? মাথায় রাখা যাবে। তাহলে এখন দেখো আমি 3টা ধাপে তোমাকে বুঝাইলাম, 4টা ধাপে এনজাইমের নামগুলো শর্টকাট বুঝাইলাম, বড় চক্রটা বুঝাইলাম, বড় চক্রটাকে ছোট করে বুঝাইলাম, ওটা ছড়া দিয়ে বুঝাইলাম। রুমি কামস টু 3 pg টু গেট গ্লুকোজ, এইটা দিয়ে মাথায় রাখতে পারবা। এখন কি আরো বুঝাইতে হবে? ভাইয়াকে কি আরো কষ্ট দিবা, নাকি নিজে একবার পড়ে আগামী ক্লাসে ভাইয়াকে যদি না বুঝো দেন বলো ভাইয়া বুঝাই দেন? তোমাদের কাছে প্রশ্নটা। আরো কয়েকজন ছিল, সানজিদা বলো তুমি বুঝছো কিনা, মেরি স্টুডেন্ট বলো, তারপরে হচ্ছে অনেকেই ছিল বললা, মেরি স্টুডেন্টস আমাকে বলো তোমরা বুঝছো কিনা। যারা বুঝোনি তারা আমাকে জানাও, কারণ আমি চাই না আমার ক্লাস থেকে তোমরা না বুঝে বের হও। আর যত ক্লিয়ারলি বলো যে বুঝি নাই, ঠিক ততটাই ক্লিয়ারলি বলবা যে বুঝছি, ঠিক আছে? এখন সানজিদের কমেন্ট পাচ্ছি না। তিনবার বুঝাইছি, এখন তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, এই জিনিসটা আমার মতো করে আমার কথাগুলা আবার দেখবা, আবার পড়বা, তারপর দেখবা। প্রি মেডিকেল কোর্স কোথায় পাবা? আচ্ছা বলতেছি কোথায় পাবা। গুড, দ্যাটস দ্য স্পিরিট, যে আরেকবার ক্লাসটা করলে ভাই ক্লিয়ার হয়ে যাবে। গুড। আচ্ছা একজন বলছে ভাই প্রি মেডিকেল কেমনে ভর্তি হবে? হ্যাঁ আচ্ছা, একটা কোড বলে, তুমি আমাদের শিখো ওয়েবসাইটে যাবা, শিখো ওয়েবসাইটে গিয়ে মেডিকেল প্রোগ্রাম HS27 তোমাদের জন্য আছে, ওইখানে ডিরেক্ট একটা প্রোমো কোড দিবা, এই যে প্রোমো কোডটা মেডি 27, এই প্রোমো কোডটা দিলে একদম হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে তুমি নিজেই ভর্তি হতে পারবা। কোথায়? শিখো ওয়েবসাইটে যাবা, শিখো ওয়েবসাইটে যাবা। একজন জিজ্ঞেস করলো তাই বলছি। হ্যাঁ যাই হোক, হয়তো শর্টলি বলে দিলাম, শিখো ওয়েবসাইটে গিয়ে এই প্রোমো কোডটা ইউজ করবা, মেডিকেল প্রি মেডিকেল HSC27, ওইটাই ক্লিক করে দেখবা প্রোমো কোড দেওয়ার কত নিজে নিজে ভর্তি দিতে পারবা। যাই হোক আমরা ক্লাসে ফিরে আসি, আমরা ক্লাসে ফিরে আসি। হ্যাঁ প্রোমো কোড আছে এখনো, মাথায় থাকবে ভাইয়া, থাকবে, মনে রাখতে পারবো, পারবো। আর টেলিগ্রাম গ্রুপে আছি তো, তোমরা অ্যাড হও, তারপর ওইখানে কথাবার্তা আমরা বলবো, সমস্যা নেই। কোনো প্রশ্ন থাকলে ওইখানে করতে পারো, আমি আছি, ইউষা আছে, তহিদ আছে, প্রাপ্য আছে, ওরা তোমাকে রিপ্লাই দিব প্রি মেডিকেলের যেটা আছে। রাইবোলোজ 1,5 বিসফসফেটে কার্বন আছে 5টা, আর এখানে 1,5 বুঝিয়েছে যে 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত আছে। আমি এসএসসি তে 3.89 পেয়েছি, আমি কি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো? এটা ডিপেন্ড করবে তখনকার সার্কুলারের উপর। বাট তোমার এখন উচিত এইচএসসি তে ভালো করে ফোকাস করে এইচএসসি তে জিপিএ 5 এনশিওর করা, এর বাইরে তোমার আর কোনো চিন্তা করা উচিত না। একজন বলছে ভাইয়া আপনার টেলিগ্রাম গ্রুপে আছি 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 আমি আছি। এভরি উইক একটা করে ক্লাস, তাহলে কিসের ভাইয়া এটা, কিসের ক্লাস? এভরি উইক একটা না, এভরি উইক একটা অথবা 2টা ক্লাস। এখন তোমার কাছে মনে হচ্ছে এটা কম ক্লাস, বাট তোমাকে মাথায় রাখতে, তুমি এখন একাডেমিকে ফুল সুইং এ আছো, তো এখন কিন্তু এত বেশি চাপ দিলে কি হবে জানো, তুমি এইটাও পড়তে পারো ওইটাও পড়তে পারবা না। এই জন্য আমি একটা ওয়ে আউট বের করেছি, যাতে
সঞ্জিতা বলছে আপনি একমাত্র মনে যে প্রথম আমি কিছু না বুঝছি দেখে উত্তর দিলেন। না না না, আমি বলি সঞ্জিতা, তোমার সবার মনে একটা ভুল ধারণা আমি ভেঙে দেই। আমাদের শিক্ষতে আমরা একসাথে যখন ক্লাস নিই, অনেকেই ক্লাস করে, বুঝছো? এবং তুমি যদি এখানে থাকো তাহলে বুঝবা যে একটা কমেন্টের পর 100টা কমেন্ট চলে আসে, 20টা কমেন্ট চলে আসে, 200 কমেন্ট চলে আসে। কারণ 500-600 জনের ক্লাস করলে কি হয়? সো ভাইয়ারা তো একটা মানুষ, আমরা তো কম্পিউটার না, এআই না। তো আমরা একবারে 10টা কমেন্ট দেখতে পারি। সো তোমার কমেন্ট আসতে আসতে কি 20টা কমেন্ট চলে আসে, তোমার কমেন্ট উপরে চলে যায়। সো ইটস ভেরি হার্ড টু আইডেন্টিফাই দ্যাট কমেন্ট এন্ড টু অ্যাড্রেস। বাট এটা মাথায় রাখবা, ভাইয়ারা এতদিন পড়ানোর পর এত এক্সপিরিয়েন্স গেইন করছে, ওনারা অ্যাকচুয়ালি জানে যে কোন টপিকটা পড়ানোর পর কোন প্রশ্নটা আসবে। তুমি যদি টোটাল ক্লাসটা করো, নিজে পড়ো, ভাইয়ার ক্লাস কথাগুলো আবার শোনো, দেখবে তোমার প্রশ্ন এমনিতেই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? ক্লাস কি শেষ? ইচ্ছা করতেছে ক্লাসটা শেষ করে দিতে, কি করি বলো তো? কি করি বলো? আজকে আর পড়াইতে ইচ্ছা করতেছে, কারণ যে জিনিস পড়াইছি তোমাদের, আমার মনে হয় যে তোমাদের একটু মেন্টাল ফ্যাটিক চলে আসছে। একদিনে খুব বেশি পড়ানো দরকার। আজকে C4 সাইকেল পড়াই দিব নাকি আজকে এই পর্যন্ত থাকবে? মিজানে বলছে চালিয়ে যান, আসমিন বলছে ক্লাস শেষ করে দেন, সবাই বলছে শেষ করে দেন। ক্লাস ভালো হয় নাই দেখে শেষ করে দিব, নাকি কঠিন টপিক একটা বুঝে ফেলছি ভাইয়া আর স্ট্রেস নিতে চাই না আজকের জন্য এতটুকুই, কোনটা? কোনটা? বাট এখন তুমি 1 মিনিট একটা ভাববা যে ওকে ভাইয়া, একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা কঠিন জিনিস আমি বুঝতে পারছি, এটা তোমার কনফিডেন্স গেইন করাবে। এটা নিজেরে বলো যে ভাই বুঝতে পারছি, ওকে গ্রেট, তাহলে কনফিডেন্সটা নিয়ে ক্লাস থেকে বের হতে চাই, এই জন্য ভাই ক্লাসটা শেষ করে দেন। 8:30 আমাদের বেজে গেছে। ওকে, তাহলে এই যে একটা ছড়া শিখলাম, স্মৃতি চক্র শিখলাম, তোমাদের একটা আমি কাজ দিয়ে দিই, একটা ব্যতিক্রম ধর্মী হোমওয়ার্ক। কালকে যখন কলেজে যাবা, সবাই এই যে 3টা ওয়েতে আমি পড়াইছি স্মৃতি চক্রটা, তোমার যে বন্ধু বা বান্ধবীর এই চক্রটা বুঝতে সমস্যা হয়, তুমি তাকে 10 মিনিট হোক 15 মিনিট হোক, যে কোনো একজনকে এই টোটাল জিনিসটা নিজের মতো করে ভাইয়ার কথার সাথে বুঝে বোঝানোর চেষ্টা করবা। এটা করবা নাকি করবা না বলো? এটা হোমওয়ার্ক। তুমি যদি একবার এটা করতে পারো, দেখবে এইটা তোমার কাছে অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। ও কাল কলেজ ছুটি, আচ্ছা, তাহলে নেক্সট দিন, নেক্সট ক্লাসের আগে আমার অবশ্যই কি করতে হবে? অন্য আরেকজনকে বুঝিয়ে দিতে হবে। এটা হোমওয়ার্ক, এটা ফিয়ারলেস ফাইটারদের হোমওয়ার্ক। ফিয়ারলেস ফাইটার শুধু নিজে পড়বে এরকম না, মানুষকে তুলে ধরবে, টেনে ধরবে, উপরের দিকে, নিচের দিকে না। মনে থাকতে চায় না, আমারও মনে থাকতে চায় না, বাট রেগুলার পড়তে হবে। অবশ্যই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা খুব বেশি প্রলং না করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটাই কথা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার সামনে আমাদের ভালো করতেই হবে, এই সংকল্পটা নিজের মধ্যে লিখে রাখবা। আর ক্লাসের শুরুতে আজকে অনেক অনেক কথা বলছি, যদি কথাগুলো ভালো লেগে থাকে কথাগুলো ধারণ করো। তোমরা অনেক ভিডিওর কাট পিস বের করো, আই ডোন্ট নো, বাট যদি মনে হয় এই কাট পিসটা নিজের কাছে রেখে দিবা, ওই বাস্তবিক কথাগুলো বারবার শুনবা। ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। এই টপিকের বাকি অংশটুকু আমরা নেক্সট ক্লাসে পড়াই দিব।